হ্যালো মুভি ফ্রিকেরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার জনরার সিনেমা গারুদান। এক ধর্ষককে খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর সিরিয়াল কিলার। পুলিশ তাকে শেষ পর্যন্ত কিভাবে ধরবে, এমনই একটি চমৎকার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর শেষের টুইস্ট কয়েক বছর আপনার মাথায় গেঁথে থাকবে। তাই আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি গারুদান মুভির মেইন গল্পে। মুভির শুরুতে আমরা সালাম নামক একজনকে দেখতে পাই। সালাম তার কনস্ট্রাকশনে কাজ শেষে ফিরে এসে তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। সেই সময় বাহিরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। তখন হঠাৎ সালামের মনে হয় সে যে বিল্ডিংয়ে কাজ করে সেখানের ইলেকট্রিসিটির মেইন সুইচ সে অফ করেনি। সে তার বন্ধুদের বলে, আমি মনে হয় মেইন সুইচ অফ করিনি, আমাকে যেতে হবে। তখন তার বন্ধুরা বলে, আপনি অফ করেছেন, চিন্তা করতে হবে না। তারপর সালাম বলে, আমার মনে হচ্ছে আমি অফ করিনি, তোমরা আমার সাথে গেলে চলো, না হয় আমি একাই যাব। এরপর সালাম তার বন্ধুদের নিয়ে সেই বিল্ডিংয়ের দিকে যাত্রা শুরু করে। পরের সিনে তেরেসা নামের একটি মেয়েকে আমরা দেখতে পাই, যে তার কলেজের ফাংশন উপলক্ষে নাচের প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাস্তার মাঝে তার পেছনে একটি গাড়ি থামে, আর সেখান থেকেই তেরেসা গায়েব হয়ে যায়। অন্যদিকে সালাম এবং তার লোকেরা কনস্ট্রাকশনের সাইটে পৌঁছে যায়। তারা দেখে মেইন সুইচ অফ করাই আছে। সালাম শুধু শুধু তাদেরকে এক্সট্রা প্যারা দিয়েছে। তারা সেখান থেকে চলে আসার সময় সালাম অন্ধকারে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেই দিকে তাকিয়ে সালাম বজ্রপাতের ঝলকানিতে একজনের চেহারা দেখতে পায়। লোকটি সালামকে দেখেই সেখান থেকে পালিয়ে যায়। সালাম এবং তার লোকেরা সেখানে গিয়ে দেখতে পায় তেরেসা মাটিতে পড়ে আছে। তারা দ্রুত তেরেসাকে হসপিটালে নিয়ে যায়। অন্য সিনে প্রফেসর নিশান্তকে দেখানো হয়। সে তার কলেজের কলিগদের সাথে বসে গান গাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল। তখনই কলেজের একজন পিয়ন এসে তাদেরকে তেরেসার খবর জানায়। এটি শুনে তারা দ্রুত হসপিটালে চলে আসে। হসপিটালে তেরেসার ফ্রেন্ড সহ তার বাবাও চলে আসে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় তেরেসার অবস্থা আশঙ্কাজনক, সে কোমায় চলে গেছে। তেরেসার কেসের দায়িত্ব পড়ে ইন্সপেক্টর হারিসের ওপর। তারা প্রথমে সালামকে জিজ্ঞাসাবাদ করলে সালাম জানায় ওই বিল্ডিংয়ে যারা কাজ করে 7টার মধ্যেই তারা চলে যায়। রাত 9টায় সেখানে ওয়াচম্যান আসে। 7টা থেকে 9টার মধ্যে সেই বিল্ডিংয়ে কেউ থাকে না। বৃষ্টি শুরু হয়, আমি ভেবেছিলাম বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির মেইন সুইচ অন করা, তাই আমি আমার লোকদের নিয়ে সেটি চেক করতে আসি। তখনই আমরা সেখানে এই ঘটনা দেখতে পাই। বজ্রপাতের আলোতে আমি সেই কালপিটের চেহারা এক ঝলক দেখতে পেয়েছিলাম। আরেকবার দেখলেই আমি তাকে চিনতে পারবো। যদিও আমি তখন ড্রিঙ্কস করেছিলাম, তবুও আমার হুঁশ ছিল। ড্রিঙ্কস করার বিষয়টি পুলিশ তাকে সংবাদ মাধ্যমের সামনে বলতে মানা করে। হারিস ক্রাইম স্পট যাচাই করে বলে এটি একটি প্ল্যানিং রেপ। কালপ্রিট আগেই জানতো সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত বিল্ডিংয়ে কেউ থাকে না, তাই সে সেই সময়ের অপেক্ষা করেছে। তেরেসাকে একা পেয়ে সে এই ঘটনা ঘটিয়েছে। হারিস তেরেসার কাছের লোকদের জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে সালাম সেই রাতে দেখতে পাওয়া সেই কালপ্রিটের ছবির বর্ণনা দিলে আর্টিস্ট একটি ছবি স্কেচ করে। তবে হারিস কোনোভাবেই কেসটির কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এইদিকে ছাত্রছাত্রীরা তেরেসার কেসের সমাধান না পেয়ে আন্দোলন শুরু করে দেয়। দেখতে দেখতে কেসটির 7 মাস পার হয়ে গেলেও হারিস কোনো ক্লু খুঁজে পায় না। কমিশনার জানায় 7 দিনের মধ্যে এই কেসের দায়িত্ব সিবিআইয়ের কাছে চলে যাবে। বিষয়টি মেনে নিতে না পেরে হারিস তার লোকদেরকে জানায়, আমরা সব অ্যাঙ্গেল থেকে কেসটি দেখেছি, কিন্তু কোনো কুল কিনারা করতে পারিনি। আমরা একটি লাস্ট চেষ্টা করব। অনেক মানুষ আছে যারা তাদের পূর্বপুরুষ আফ্রিকান নাকি এশিয়ান সেটি জানার জন্য ডিএনএ টেস্ট করায়। অনেকগুলো এজেন্সি এই ডিএনএ স্যাম্পলগুলো কালেক্ট করে। আমরা সেই সব এজেন্সির কাছে গিয়ে তেরেসার শরীরে পাওয়া সিমেনের সাথে ডিএনএগুলো ম্যাচ করিয়ে দেখব। যদি কোনো ম্যাচ পাই তাহলে আমরা হয়তো ক্লু পেতে পারি। এরপর সেই সিমেনের সাথে এজেন্সিগুলোর ডিএনএ স্যাম্পলগুলো টেস্ট করা হয়। লাকিলি হায়দ্রাবাদের রাজন নামক একজনের সাথে সেটি ম্যাচ করে। হারিস দ্রুত রাজনকে নিয়ে আসে। তখন রাজন বলে, আমার পূর্বপুরুষ কেরালাতেই ছিল, তবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখান থেকে বহু বছর আগে হায়দ্রাবাদ চলে গিয়েছি। অন্যদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে রাজন আসলেই ক্লিয়ার। ঘটনার দিন সে অফিসেই ছিল। তখন হারিস রাজনকে জিজ্ঞেস করে, তোমার কোনো আত্মীয় কি কেরালায় থাকে? তখন রাজন বলে, আমার দাদার ভাইয়ের ছেলে কেরালায় থাকে, তবে তার সাথে বহু বছর আমার কোনো যোগাযোগ নেই। হারিস রাজনের কাজিনের ঠিকানা নেয়। এরপর সালামকে নিয়ে সেই ঠিকানায় চলে যায়। তখন আমরা রাজনের সেই আত্মীয়কে দেখতে পাই, আর সে হচ্ছে প্রফেসর নিশান্ত। তখন সালাম নিশান্তকে দেখে বলে, সেই রাতে আমি একেই দেখেছিলাম। হারিসের সাথে বাকি পুলিশ সদস্যরা নিশান্তকে দ্রুত গ্রেফতার করতে চাইলে হারিস একটু সময় নেয়। সে বলে, নিশান্তের বিরুদ্ধে সব প্রমাণ খুঁজে বের করে তারপর তাকে গ্রেফতার করব। এরপর হারিস নিশান্তের বাড়ির কাজের লোকের মাধ্যমে তার ব্যবহার করা চিরুনি এবং ব্রাশ কালেক্ট করে। এরপর সেগুলো ডিএনএ তেরেসার শরীরে পাওয়া সিমেনের ডিএনএর সাথে টেস্ট করে ম্যাচ খুঁজে পায়। এরপর সে নিশান্তের সব কলিগকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়
সেদিন রাতে আমরা একটি পার্টি করছিলাম। পার্টির এক পর্যায়ে আমাদের ড্রিঙ্কস শেষ হয়ে যায়। সেই ড্রিঙ্কস আনার জন্য নিশান্ত বাইরে গিয়েছিল। এরপর সে 30 মিনিট পর ফিরে আসে। নিশান্তের ফিরে আসার কিছুক্ষণ পর আমরা তেরেসার খবর পাই। সব প্রমাণ নিশান্তের বিপক্ষে যাওয়ায় হারিস দ্রুত তাকে গ্রেফতার করে। নিশান্তকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এই সবের কিছুই সে করেনি, সে নির্দোষ। অন্যদিকে এই কেসের দায়িত্ব পড়ে হারিসের বন্ধু অ্যাডভোকেট থমাস আইপের উপর। আইপ সালামকে বলে তুমি সেদিন রাতে যা দেখেছো তাই স্বীকার করবে, শুধু ড্রিঙ্কস করার বিষয়টি আদালতে বলবে না। আদালতে বিচার কাজ শুরু হলে সব প্রমাণ নিশান্তকে দোষী সাব্যস্ত করে, যার ফলে নিশান্তের 7 বছরের জেল হয়। জেলে যাওয়ার আগে নিশান্ত হারিসকে বলে আপনি ভুল করেছেন, আমি এইসবের কিছুই করিনি। আপনি ঠিকভাবে ইনভেস্টিগেশন না করে একজন নির্দোষকে সাজা দিয়েছেন। এইসব দেখে নিশান্তের স্ত্রী তার বাচ্চা নিয়ে তাকে ছেড়ে চলে যায়। এর পরের সিন 7 বছর পর শিফট হয়। সেখানে আমরা তেরেসার বাবা ফিলিপকে দেখতে পাই। সে সকালে উঠে তেরেসাকে জগিংয়ের জন্য ডাকতে থাকে। তেরেসা জবাব না দেওয়ায় সে একাই জগিংয়ের জন্য চলে যায়। জগিং শেষ করে সে বাড়িতে ফিরলে 2 জন লোক তার উপর অ্যাটাক করে। তার মধ্যে একজন এসে ফিলিপকে একটি ইনজেকশন দেয়। অন্যদিকে হারিস মিনিস্টারের উপর কেস করায় তার কিছু চামচা এসে হারিসকে হুমকি দিতে থাকে। তখন হারিস তার কুকুরের মাধ্যমে সে চামচাগুলোকে ভয় দেখায়। চামচাগুলো তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হসপিটালে দেখতে পাই যেই 2 জন লোক ফিলিপকে ইনজেকশন দিয়েছিল তারা মূলত ফিলিপেরই বন্ধুর পাঠানো লোক ছিল। তেরেসা 7 বছর পরও কোমা থেকে বের হয়নি, কিন্তু ফিলিপ তেরেসাকে সুস্থ ইমাজিন করত। সে দিন দিন পাগল হয়ে যাচ্ছিল, তাই ফিলিপের বন্ধু সেই 2 জন লোককে তার ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছিল। তারা তাকে ইনজেকশন দিয়ে হসপিটালে নিয়ে আসে। এইদিকে নিশান্তের সাজা শেষ হয়ে গেলে সে জেল থেকে বের হয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু তারা তাকে না চেনার ভান করে এলাকা থেকে বের করে দেয়। এইদিকে আমরা জানতে পারি ইন্সপেক্টর হারিসের রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। সে রিটায়ারমেন্টের টাকা দিয়ে তার ছেলেকে বিদেশে পড়ালেখা করতে পাঠানোর প্ল্যান করে। অন্যদিকে নিশান্ত ঘুমাতে গেলে জেলখানার কষ্টের মুহূর্তগুলো মনে পড়ে গেলে সে ঘুম থেকে জেগে ওঠে। জেলের মধ্যে প্রথম প্রথম সুনি নামক একজন গ্যাংস্টার তাকে প্রায় প্রতিদিনই মারধর করত। পরের সিনে ফিলিপ তেরেসাকে দেখতে গেলে তার বেডের পাশে ফুলের তোড়া দেখতে পায়। নার্সকে জিজ্ঞাসা করলে তারা জানায় নিশান্ত এটি দিয়ে গেছে। এটি শুনে ফিলিপ দ্রুত হারিসকে ফোন করে জানায় আমার মেয়ে 7 বছর যাবৎ কোমায়, আর ওই কালপ্রিট নিশান্ত জেল থেকে বের হয়ে আমার মেয়েকে ফুল দিয়ে যাচ্ছে। আমি আর আমার মেয়ে কি শান্তিতে থাকতে পারবো না? এটি শুনে হারিস অ্যাকশন নেওয়ার কথা জানায়। পরের সিনে হারিস তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য একটি এজেন্সির সাথে আলোচনা করে এবং সেখানে টাকা পয়সার ব্যাপারে কথা বলে সব ফিক্স করে। তারা চলে আসার পথে হারিস নিশান্তকে দেখতে পায়। সে নিশান্তকে জিজ্ঞেস করে কেন সে তেরেসার কাছে গিয়েছিল। নিশান্ত বলে তেরেসার জন্য আমার খুব খারাপ লাগছিল। এই অল্প বয়সে মেয়েটির সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে। আমি তার জন্য প্রার্থনা করেছি। যদিও আমি কিছু না করে শাস্তি ভোগ করেছি, তারপরও আমার কোনো অভিযোগ নেই। হারিস বলে তুমি আর কখনো তেরেসার কাছে গেলে আমি তোমাকে শ্যুট করে দেব। পরের সিনে আমরা হারিসের রিটায়ারমেন্টের অনুষ্ঠান দেখতে পাই। সে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায়। তখনই আইব তাকে ফোন করে জানায় নিশান্ত তেরেসার কেসটি রিওপেন করার জন্য হাইকোর্টে আবেদন করেছে। তখন হারিস আইবকে জিজ্ঞেস করে নিশান্ত তার সাজা ভোগ করেই ফেলেছে, তাহলে আবার কেন সে কেসটি রিওপেন করলো? তখন আইব জানায় অনেক কিছুর জন্যই হতে পারে। সে সমাজে তার মান সম্মান হারিয়ে ফেলেছে। সে হয়তো এই কেস জিতে নিজেকে নির্দোষ প্রমাণ করে তার মান সম্মান ফিরে পেতে চায়। তাছাড়া কেস জিতলে সে অনেক টাকা ক্ষতিপূরণ পাবে। অন্যদিকে তেরেসার কেস রিওপেন হলে সকল মিডিয়া নিউজটি ফলাও করে প্রচার করে। নিশান্ত তার ওয়াইফ এবং বাচ্চার সাথে দেখা করতে চাইলে তারা তার সাথে দেখা করতে চায় না। আইব হারিসকে জানায় কোর্টে নিশান্তের কেস ওপেন করার অনুমতি দিয়েছে। এখন আমরা একটি সমস্যায় পড়ব। এই মামলার প্রধান সাক্ষী সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওয়াইফ জানিয়েছে সে কাজের জন্য কোয়েম্বাটুর গিয়েছে, কিন্তু তার মোবাইল ফোনটি অফ। তখন হারিস আইবকে বলে এটি নিয়ে এত টেনশন করার কিছু নেই। আইব বলে টেনশন আছে, আমার মনে হচ্ছে নিশান্ত সালামকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে ফেলেছে। তখন হারিস বলে সে এতদিন জেলে ছিল, সে এসব কিভাবে করবে? আইব বলে সে কিছু না কিছু তো একটা করেছেই, নয়তো এই কেস সে কেন রিওপেন করবে? হারিস আইবকে নিয়ে সালামের বাড়িতে গেলে তার ওয়াইফ জানায় সে কাজের জন্য কোয়েম্বাটুর গিয়েছে। হারিস জানায় সে কাজ থেকে ফিরলে অবশ্যই যাতে তার সাথে দেখা করে। কোর্টে শুনানি শুরু হলে আইব বলে এই মামলা 7 বছর হয়ে গেছে, আসামি নিশান্ত সাজাও ভোগ করে ফেলেছে। আবারও এই মামলা রিওপেন করা মানে কোর্টের সময় নষ্ট করা। তখন নিশান্ত বলে আমি যে 7 বছর জেলে ছিলাম সেই 7 বছর আমি পড়ালেখা করে ল পাশ করেছি শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমাকে একটি সুযোগ দিন।
এরপর নিশান্তকে সুযোগ দেওয়া হয়। নিশান্ত প্রথম সাক্ষী হিসেবে সালামকে হাজির করে, যা দেখে আইব এবং হারিস শকড হয়ে যায়। নিশান্ত সালামকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। সালাম প্রথমে জানায় সে কোয়াম্বাটুর ছিল। নিশান্ত সত্যিটা বলতে বললে সালাম চুপ করে থাকে। তখন নিশান্ত বলতে থাকে সালাম একজন মাদকাসক্ত লোক। এই 7 বছর সে বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র থেকে ট্রিটমেন্ট নিয়েছে। আর 7 বছর আগে সে যখন রেপিস্টকে দেখেছিল তখনও সে মাদকাসক্ত ছিল। তবে ইনভেস্টিগেশনে সেটি গোপন রাখা হয়। আমাদের দেশে ড্রিঙ্কস করে গাড়ি চালাতে দেওয়া হয় না। আর তারা কিভাবে একজন অ্যালকোহলিক পার্সনের মতামতে আমাকে দোষী সাব্যস্ত করলো। এরপর নিশান্ত সে ডিএনএ টেস্ট করা এজেন্সির লোককে কোর্টে হাজির করে, যে তার কেসের ডিএনএ টেস্ট করেছিল। নিশান্ত জিজ্ঞেস করে আপনার এজেন্সিটি এখন কোথায় আছে। এজেন্সির লোক কোনো উত্তর দিতে পারে না। নিশান্ত বলে অনেকগুলো কেসে ভুল রিপোর্ট করায় সরকার এজেন্সিটিকে বন্ধ করে দিয়েছে। পরের সিনে আইব হারিসকে বলে নেক্সট শুনানিতে নিশান্ত 3 জন সাক্ষীকে আনবে। তার মধ্যে একজন হচ্ছে সুস্মিতা, অন্য একজন হচ্ছে স্যামুয়েল এবং বাকি একজন হচ্ছে মুরুগান। সুস্মিতা এবং স্যামুয়েলের সাথে আমি কথা বলেছি, তবে মুরুগানকে নিয়ে আমার ভয় আছে। সে জেলে থাকায় তার সাথে আমি কথা বলতে পারিনি। পরের সিনে নিশান্ত সুস্মিতাকে জিজ্ঞেস করে আপনি ওই এজেন্সিতে কেন গিয়েছিলেন। তখন সুস্মিতা বলে আমার হাজবেন্ডের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়ে গিয়েছিল। তখন সে আমাদের বাচ্চাকে অস্বীকার করে, তাই আদালত থেকে ডিএনএ টেস্ট করার অর্ডার দেয়। প্রথমবার এই এজেন্সিতে ডিএনএ টেস্ট করালে সেখানকার রিপোর্টটি নেগেটিভ আসে। আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য 3টি এজেন্সিতে ডিএনএ টেস্ট করালে সেখানে রিপোর্টটি পজিটিভ আসে, অর্থাৎ ওই ল্যাবের রিপোর্টটি ভুল ছিল, যার কারণে আমি সেই ল্যাবের বিরুদ্ধে মামলা করে দেই। নিশান্ত স্যামুয়েল নামের আরেকজন সাক্ষীকে হাজির করলে স্যামুয়েল জানায় আমার জমি নিয়ে সমস্যা হয়। তখন আমার সিগনেচার চেক করানোর জন্য ওই ল্যাবে টেস্ট করানো হয়। তখন তারা ভুল রিপোর্ট দেয়। এরপর আমি অন্য আরও 3টি ল্যাবে পরীক্ষা করালে সঠিক রেজাল্ট পাই। তখন নিশান্ত বলে আমার কেসের রিপোর্টটিও এই সেম এজেন্সি করেছিল, অর্থাৎ তারা তখনও আমার বিরুদ্ধে ভুল রিপোর্ট জমা দেয়। এরপর নিশান্ত মুরুগানকে কোর্টে হাজির করে। নিশান্ত মুরুগানকে জিজ্ঞেস করে তুমি কি ডাকাত মুরুগান। মুরুগান হাসূচক উত্তর দেয়। নিশান্ত তাকে সেদিনের ঘটনা বলতে বললে মুরুগান বলে আমি সেদিন তেরেসাকে রেপ করে অন্য শহরে পালিয়ে গিয়েছিলাম। নিশান্ত কিছুই করেনি। সেখানে গিয়ে চুরি করতে গিয়ে একজন গৃহবধূকে খুন করায় আমাকে পুলিশ ধরে ফেলে। কিছুদিনের মধ্যে আমার সাজা শেষ হবে, কিন্তু এখন আমি ধর্মের পথে চলে এসেছি, তাই তেরেসার জন্য আমি অনুতপ্ত বোধ করছি। এই কারণেই আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। তখন নিশান্ত বলে ভুল ইনভেস্টিগেশন এবং ভুল রিপোর্টের কারণেই আমি 7 বছর বিনা অপরাধে জেল খেটেছি, যার ফলে আমি আমার চাকরি হারিয়েছি। সমাজে আমার মান সম্মান চলে গেছে। আমার ওয়াইফ এবং বাচ্চাও আমাকে রেখে চলে গেছে। আমি সব কিছুর জন্য ক্ষতিপূরণ চাই। তখন কোর্টে নিশান্তকে নির্দোষ ঘোষণা করা হয় এবং ভুল ইনভেস্টিগেশন করায় হারিসকে 70 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়, কারণ তার ভুলের কারণে নিশান্তের জীবনে এত বড় ক্ষতি হয়েছে। নিশান্ত নির্দোষ প্রমাণিত হলে সব নিউজ চ্যানেল এই খবরটি প্রচার করে। সাজা খাটার পরেও নিজের কেস নিজে জেতায় পুরো দেশ নিশান্তকে বাহবা দিতে থাকে। নিশান্তের ওয়াইফ এবং তার বাচ্চা তার কাছে ফিরে আসে। অন্যদিকে হারিসকে সব মিডিয়া দুয়োধ্বনি দিতে থাকে। এই সুযোগে মিনিস্টারও হারিসের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় কথা বলতে থাকে। সে জানায় আমি আগেই জানতাম হারিস একজন ফালতু পুলিশ কর্মকর্তা, তাই সে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। হারিস বাড়ি ফিরলে তার ছেলে জানায় আমি বিদেশে পড়ালেখা না করলেও হবে, আমি দেশেই পড়ালেখা করব, কারণ সে বুঝতে পেরেছে নিশান্তের ক্ষতিপূরণের জন্য তার বাবার রিটায়ারমেন্টে টাকা দিয়ে দিতে হবে। অন্যদিকে সাংবাদিকরা নিশান্তকে জিজ্ঞেস করে সে তার পুরনো কাজ অর্থাৎ প্রফেসর হিসেবে কাজ করবে কিনা। তখন নিশান্ত বলে সে এখন লয়ার হিসেবে কাজ করবে এবং গরিব দুঃখীদের মামলায় সহযোগিতা করবে। পরের সিনে আইফ হারিসকে জানায় এই কেসে আমরা হেরে গেছি, তুমি মিডিয়া থেকে দূরে থাকো, মিডিয়াগুলো আমাদের উপর পড়েছে। তখন হারিস বলে আমি বেআইনি কিছু করিনি, আমি এর শেষ দেখে ছাড়বো। তখনই কিছু লোক হারিসের বাড়িতে অ্যাটাক করে। পরের দিন হারিস গাড়ি নিয়ে বের হলে আবারও মন্ত্রীর কিছু লোক হারিসের গাড়ির উপর হামলা করে। হারিস গাড়ি থেকে নেমে তাদের সাথে মারপিটে জড়িয়ে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় মারপিটের দৃশ্য ভাইরাল হয়ে যায়। কমিশনার হারিসকে ডেকে জানায় আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাছাড়া তথ্য প্রমাণ টেম্পারিং এর কারণে আপনার ক্ষতিপূরণ দিতে হচ্ছে, আর এই সময় এসে আপনি মারপিট করে কেরালা পুলিশকে অপমানিত করছেন। এইসব কিছু থেকে দূরে থাকুন, না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব। এইসব কিছু থেকে হারিস অ্যালকোহলিক হয়ে পড়ে। আইব তাকে বোঝানোর চেষ্টা করে। তখন হারিস বলে আমি ভুল হতেই পারি না, সব কেসের আগে আমি প্রপার হোমওয়ার্ক করে নেই, আমার কেস কখনো ভুল হতে পারে না, এবারও হয়নি, আমি এটি প্রমাণ করবই। এরপর সে বাড়িতে গিয়ে দেখতে পায় তার পুরো বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং তার কুকুরটিকেও মেরে ফেলা হয়েছে। তাই সে রেগে গিয়ে নিশান্তের বাড়িতে গিয়ে মারধর করে,
কারণ সে ভেবেছিল এটি নিশান্তের কাজ। পরের দিন ফিলিপ এসে হারিসকে বলে, এই কেস নিয়ে আপনি আর হাইপার হবেন না। এই এক কেস আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি চাই না আপনার জীবনও নষ্ট হোক। তখন হারিস বলে, আমি এই কেস কিভাবে ছাড়বো? চোখ বন্ধ করলে আমি তেরেসার আর্তনাদ শুনতে পাই। হারিস সেখান থেকে নিশান্তের জেলখানায় যায়। জেলারকে জিজ্ঞেস করলে সে বলে, নিশান্ত নির্দোষ লোক ছিল। সে সবসময় চুপচাপ থাকতো এবং বই নিয়ে পড়ালেখা করত। তবে প্রথম প্রথম সুনি নামক একজন গ্যাংস্টার তাকে খুব মারধর করত। এই সেই গ্যাংস্টার যাকে পুলিশও ভয় পেত। জেলে বসে সে কোটি কোটি টাকার মানি লন্ডারিং এর বিজনেস করেছে। তবে কিছুদিন পর সুনির মতো বড় গ্যাংস্টারও নিশান্তকে সম্মান করতে শুরু করে, শুধুমাত্র তার ব্যবহারের জন্য। এরপর হারিস সুনির বিভিন্ন লোকদের খোঁজ করতে থাকে। সে বিভিন্নভাবে নিশান্তের কেসের তদন্ত করতে থাকে। এরপর সে জেলে গিয়ে মুরুগানকে জিজ্ঞেস করে নিশান্ত তাকে কত টাকা দিয়েছে, যার জন্য নিশান্তের সব দোষ সে স্বীকার করেছে। মুরুগান বলে, আমি ধর্মের পথে চলে এসেছি, তাই আমি আমার নিজের দোষ স্বীকার করেছি, এছাড়া আর কিছুই না। এইটি শুনে হারিস রেগে গিয়ে মুরুগানকে মারতে চায়। তখন সেখানে অন্য পুলিশ এসে হারিসকে বের করে দেয়। অন্যদিকে নিশান্ত পুরো এলাকায় একজন রোল মডেল হয়ে যায়। সে একটি রেডিওতে নিতু নামক একজন আরজেকে ইন্টারভিউ দেয়। হারিস মুরগানের বাড়িতে খোঁজ খবর নিলে এলাকার লোক জানায় মুরগান আগে ছোটখাটো চুরি করত, কিন্তু হঠাৎ সে লটারি পেয়ে এত বড় বাড়িটি করেছে। এরপর সে বাড়িতে গিয়ে মদ খেতে খেতে আবারও কেসের ইনভেস্টিগেশন শুরু করে। তখন তার ওয়াইফ ফোন দিয়ে তার কাছে আসার কথা জানালে সে বলে, এখন আসার প্রয়োজন নেই, আমি এই কেস শেষ করে একবারে চলে আসব। পরের দিন হারিস সুস্মিতার হাজবেন্ডের কাছে যায় এবং তাকে তার বাচ্চার ডিএনএ টেস্টের কথা জিজ্ঞেস করলে সে রেগে যায়, যার ফলে হারিসের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। তখন অন্য পুলিশ এসে হারিসকে ধরে নিয়ে যায়। আইব গিয়ে থানা থেকে হারিসকে ছুটিয়ে আনে। হারিস সেখান থেকে সালামের বাড়িতে যায়। তখন সালাম বলে, নিশান্ত হয়তো নির্দোষী ছিল, আমি হয়তো মদ খেয়ে উল্টাপাল্টা দেখায় আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছি, আমারই ভুল হয়েছে। আমার ভুলের জন্য আপনাকেও এখন সাফার করতে হচ্ছে। পরের সিনে আইব হারিসের সাথে দেখা করতে আসলে হারিস তাকে একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, মেয়েটির নাম হচ্ছে অরুণিমা। অরুণিমা নিশান্তের কাছে ল শিখছে। মেয়েটি খুবই ট্যালেন্টেড এবং ডাইনামিক। আমার ইনভেস্টিগেশন বলছে নিশান্ত একজন সাইকোপ্যাথ। সে নর্মাল মানুষ না। সে সবসময় ট্যালেন্টেড মেয়েদেরকে টার্গেট করে। এবারও সে তাই করবে। আমরা অরুণিমার উপর নজর রাখলে নিশান্তকে ধরতে পারবো। আই বলে, এই এক কেস নিয়ে তুমি তোমার জীবন নষ্ট করে ফেলছো। এই কেস নিয়ে আমি আর কখনো তোমার সাথে আলোচনা করব না। হারিস আইপের কথা না শুনে অরুণিমাকে ফলো করতে থাকে। একদিন হঠাৎ সে দেখতে পায় অরুণিমা একা রাস্তায় হাঁটতে হাঁটতে তার সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। সে দ্রুত অরুণিমাকে খুঁজতে গেলে দেখতে পায় অরুণিমা মেঝেতে পড়ে আছে। সে অরুণিমাকে তুলতে গেলে অরুণিমা উল্টো তাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সেখানে পুলিশ এসে হারিসকে ধরে নিয়ে যায়। অরুণিমা জানায় কিছুদিন ধরে হারিস তাকে ফলো করছে, আর আজ তাকে একা পেয়ে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। মূলত এই সব কিছুই অরুণিমার প্ল্যান ছিল হারিসকে ধরার জন্য। তখন হারিসকে গ্রেফতার করা হয়। সেখানে আইপ এসে বলে, এই এক কেস তোমার জীবন নষ্ট করে দিয়েছে, আমি কেন, আর কোন লয়ার তোমার এই কেস হাতে নেবে না। তখন সেখানে নিশান্ত আসে। সে বলে, আমি জানি কোন লয়ার এই কেস থেকে তোমাকে বাঁচাবে না, তবে আমি তোমার কেসটি লড়বো। তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমাকে শত্রু ভাবি না। তখনই আমরা সেখানে এই সিনেমার সবচেয়ে বড় একটি টুইস্ট দেখতে পাই। হারিস বলে, তুমি মেগা ইম্পোর্ট কোম্পানির নাম শুনেছ? এরপরই সে এক এক করে নিশান্তের মুখোশ উন্মোচন করতে থাকে। মূলত নিশান্ত যখন জেলখানায় ছিল তখন প্রতিদিনই সুনি তাকে টর্চার করত। একদিন সে দেখতে পায় সুনি তার ব্ল্যাক মানি নিয়ে খুব চিন্তায় আছে। তখন নিশান্ত গিয়ে সেই ব্ল্যাক মানি হোয়াইট করার প্ল্যান জানায়। নিশান্ত বলে, আপনি প্রথমে আপনার টাকাগুলো নাইজেরিয়াতে পাঠাবেন এবং সেখানে একটি ফেক কোম্পানি খুলবেন। সেই কোম্পানিতে নামমাত্র কিছু যন্ত্রপাতি কেনার নাম করে টাকাগুলো আবার দেশে পাঠিয়ে দেবেন। তখনই টাকাগুলো হোয়াইট মানি হয়ে যাবে। এইভাবে সুনি নামক গ্যাংস্টারকে নিশান্ত সুনীল বিজনেসম্যান বানিয়ে দিয়েছে। সুনিকে পাশে পেয়ে নিশান্ত প্রথমে তার ডিএনএ টেস্ট করা সেই এজেন্সিকে টার্গেট করে। এরপর জেলখানায় সুস্মিতার হাজবেন্ডকে প্রথমে সে ল্যাবের বিরুদ্ধে মামলা করার উপদেশ দেয় এবং মামলা করার জন্য বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়। এরপর সে টার্গেট করে সালামকে। সালামের সাথে সে কিছু লোককে বন্ধুত্ব করিয়ে দেয়। তারা সব সময় সালামকে ড্রিঙ্কস করাতো, যার ফলে দিন দিন সালাম মাদকাসক্ত হয়ে যায়। এরপর নিশান্তের লোকেরাই সালামকে বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে দিয়ে আসতো। সালামকে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়েছিল গত কয়েক বছর যাবৎ কিছু অপরিচিত লোক তাকে বিনা টাকায় বন্ধুর মতো ড্রিঙ্কস করাতো। হারিস আবার বলতে থাকে, এরপর আপনি মুরুগানকে ঠিক করেন। মুরুগান টাকার লোভে পড়ে আপনার দোষ নিজের উপর নিয়ে নেয় এবং আপনি তাকে লটারি জেতার নাম করে নিজের টাকায় বাড়ি করে দেন। তখন নিশান্ত বলে, আপনি এখন আমার নামে মিথ্যা নাটক সাজাচ্ছেন, এই সব কিছু আপনার কল্পনা। এই বলে সে উঠে যেতে নিলে
হারিস বলে, আমি প্রথমে তেরেসার কেসটিকে একটি নর্মাল কেস হিসেবে নিয়েছিলাম, যার কারণে আমার ভুল হয়েছে। তবে এবার আমি আর সেই ভুল করিনি। আমি আপনার পুরো প্রোফাইল চেক করেছি। আপনি আসলে একজন সাইকোপ্যাথ। সাফিয়া সাইদ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সে ছিল বুদ্ধিমতী এবং ইন্টেলিজেন্ট। আর আপনি তখন সেই বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের স্টুডেন্ট ছিলেন। আর আপনি থাকাকালীনই সাফিয়ার একটি কার ব্রাস্টে মৃত্যু হয়। সুনিতা শর্মা, জিসিএম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সেই মেয়েটিও ছিল বুদ্ধিমতী এবং ডাইনামিক। তবে সেই মেয়েটিও নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ১.৫ বছর পর সেই মেয়েটির লাশ খুঁজে পাওয়া যায়। সেই সময়েও আপনি সেই কলেজে পিএইচডি সম্পন্ন করছিলেন। তেরেসাও ছিল বুদ্ধিমতী এবং ডাইনামিক। এই ৩টি মেয়ের চরিত্র একই রকম। আর প্রতিটি খুনের মধ্যে আপনি ৫ থেকে ৬ বছরের গ্যাপ দিয়েছেন। এই সব কিছু শুনে নিশান সেখানে বসে বলে, আপনি আরেকটি বের করতে ভুলে গেছেন। সেই মেয়েটি আমার প্রতিবেশী ছিল। তাকে আমি গলায় কুকুরের চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছি। কাউকে মারার সময় তার সাথে সঙ্গম করার যে একটা আনন্দ, তা আমি আর কোনো কিছুতেই পাইনি। সে মেয়েটিকে মেরে বাড়ির পাশে আমি পুঁতে রেখেছিলাম। আর সেখানে আম গাছ লাগিয়ে তার ভাইকে নিয়ে সেই আম গাছ থেকে আমি আম খেতাম। আমি জানতাম আপনি আমার খুনের প্যাটার্ন ধরে ফেলেছেন, তাই আমি প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছি। আপনি অরুণিমাকে ফলো করছিলেন, তাই আমি আর অরুণিমার দিকে যাইনি। এরপর আমরা দেখতে পাই নিশান্ত নিতু নামের মেয়েটিকে কিডন্যাপ করেছে। মেয়েটিকে কিডন্যাপ করে সে হারিসের ঘরে নিয়ে বেঁধে রেখেছে। সে হারিসকে বলে, এই কেস থেকে আমি আপনাকে মুক্ত করব, কিন্তু পুলিশ আপনাকে আবারও ধরবে, কারণ পুলিশ আপনার ঘরে সেই নিতুর লাশ খুঁজে পাবে। এইটি বলে নিশান্ত সেখান থেকে বেরিয়ে হারিসের বাড়িতে যায়। সেখানে গিয়ে নিতুর মুখের পলিথিন সরালে সে সেখানে তার ওয়াইফকে দেখে চমকে যায়। তখনই সেখানে হারিস তার পুরো টিম নিয়ে হাজির হয়। সেখানেও আমরা আরেকটি টুইস্ট দেখতে পাই। হারিস বলে, তুমি যেদিন থেকে জেল থেকে বের হয়েছ সেই দিন থেকেই আমার লোকজন তোমাকে ফলো করছে, তোমার সব চালচলন দেখে রেখেছে। নিশান্ত যখন নিতুকে কিডন্যাপ করে তখন হারিসের লোকেরাই নিতুকে সেখান থেকে উদ্ধার করে নিশান্তের ওয়াইফকে সেখানে রেখে আসে। এভাবেই হারিস তার বুদ্ধিমত্তা দিয়ে নিশান্তের মতো চরম বুদ্ধিমান এবং ভয়ঙ্কর কিলারকে ধরে ফেলে। পরের সিনে আমরা জানতে পারি কোমায় থাকা তেরেসা মারা গিয়েছে। এরপর নিশান্তকে সাজা শোনানোর মাধ্যমে এই সিনেমার সমাপ্তি ঘটে। তো দর্শক, কেমন লাগলো আমাদের স্টোরি টেলিংটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।